আমাদের রাজ্যে প্রতিদিন কোথাও না কোথাও নেশার সামগ্রী আটক হচ্ছে, পাচার করার সময় হাতে নাতে ধরা পড়ছে, নয়তো কারোর বাড়ি, অফিস কিংবা গোডাউন থেকে উদ্ধার হচ্ছে লক্ষ কোটি টাকার মাদকদ্রব্য। এতদিন রেলপথে বা সড়ক পথে এই মাদকের মহাসমুদ্র বইত, কিন্তু সম্প্রতি পোস্ট অফিসের পার্সেলের আড়ালে যখন মাদক উদ্ধার হলো, তখন সচেতন মহলের কপাল কিন্তু একটা চিন্তার ভাঁজ কিন্তু পড়েছে কপালে। অপরাধীরা এখন সরাসরি সরকারি ব্যবস্থাকেই নিজেদের কুরিয়ার বয় বানিয়ে ফেলছে না তো? কিন্তু সবচেয়ে বড় ও ভয়ঙ্কর উদ্বেগের ব্যাপার হচ্ছে, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার হচ্ছে আগ্নেয়াস্ত্র। এখানে একটা প্রশ্ন জাগছে যে কিভাবে সম্ভব হচ্ছে এটা? কোথা থেকে আসছে এই অবৈধ মারণাস্ত্র? নেশা কারবারিদের হাতে অস্ত্রের উপস্থিতি কিসের ইঙ্গিত? রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, রাজ্য সরকার মাদক পাচারের বিরুদ্ধে পুরোপুরি জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং অপরাধীদের কঠোরতম শাস্তি নিশ্চিত করতে বিশেষ অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। নেশা কারবারের পেছনে যত বড় এবং প্রভাবশালী ব্যক্তি থাকুক না কেন, রাজনৈতিক বা সামাজিক কোনো পরিচয় বিবেচনা না করেই সবাইকে গ্রেপ্তার করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এত হুঁশিয়ারি, এত ধরপাকড়ের পরও বাস্তব চিত্রটা বদলাচ্ছে না কেন? কেন যুব সমাজের মধ্যে ড্রাগস নেওয়ার প্রবণতা এতটা বাড়ছে? আগে ধারণা করা হতো যে শুধু ছেলেরাই নেশা করে। সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে স্কুল কলেজের ছাত্রীদের মধ্যে একটা বড় অংশ মাদকের জালে ফেসে যাচ্ছে। কেন হচ্ছে এমনটা? স্থানীয় ক্লাবগুলো কি ভূমিকা নিচ্ছে? রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তাদের যুব সংগঠনগুলো কি ভূমিকা নিচ্ছে? বা সীমান্তে পাহারা থাকা সত্ত্বেও ত্রিপুরাকে কিভাবে ট্রানজিট রুট বা করিডোর হিসেবে ব্যবহার করা হচ্ছে? এগুলো বিরাট বড় প্রশ্ন উঠছে। নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। রাজ্যের নেশার প্রভাব এবং তার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি তর্কযুক্তি গল্পে আজ আমার সাথে রয়েছেন ডিওয়াইএফআই এর নেতৃত্ব সুমন দেব এবং প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক রানা ঘোষ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। সুমনবাবু, আপনার কি মনে হয়, যুব সমাজের মধ্যে ড্রাগস নেওয়ার প্রবণতা কি বাড়ছে? প্রথমেই আপনাদেরকে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য, বিশেষ করে নেশা বারবারন্ত, আমি আমার সংগঠনের ডিওএফআই এর পক্ষ থেকে এবং আমার নিজের তরফ থেকে ধন্যবাদ জানাবো। খুব গুরুত্বপূর্ণ বিষয় নেশা। যারা আজকের এই অনুষ্ঠানটা দেখছেন, আমি সকলকে শুরুতেই সংগঠন ডিওএফআই এবং আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকলকে অভিনন্দন, শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। আপনি যেটা বলছেন, যে আপনিও যে বিষয়টা উত্থাপন করার সময় উদ্বেগের সাথেই আপনি বিষয়টা বলছেন যে এই সময়ের মধ্যে দারুণভাবে নেশার বারবারন্ত। আমি শুরুতেই যেটা বলবো, আমরা ডিওয়াইএফআই দায়িত্বশীল একটা যুব সংগঠন হিসাবে, বিশেষ করে 2018 রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে গোটা রাজ্যে যখন নেশার বারবারন্ত, তখন থেকেই আমরা নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে আমরা লড়াই করছি রাজপথে দাঁড়িয়ে। এবং গত ধরুন 1.5 বছর বা 2 বছর ধরে আমরা আমাদের সংগঠনের রাজ্য কমিটির আহ্বানে প্রজন্ম বাঁচাও এই কোটেশন, এই স্লোগানকে সামনে রেখে তার মধ্যে একাধিক যে দাবিগুলি আছে, কর্মসংস্থানের দাবি, রাজ্যে আইনের শাসন ফিরিয়ে আনো, এই সমস্ত দাবিগুলির পাশাপাশি এই রাজ্যে নেশার বিরুদ্ধে, নেশা কারবারিদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলে আমরা গোটা রাজ্যে নানা ধরনের কর্মসূচি আমরা প্রতিপালন করেছি এবং এখনো আমরা এই বিষয়টা করছি। প্রতিদিনকার আমাদের লড়াই হচ্ছে নেশার বিরুদ্ধে। আপনারা কি করছেন, ডিওএফআই কি করছে এই মুহূর্তে, আমরা সেই বিষয়টা জানবো পরে, কিন্তু আমরা অন্য বিষয়টা কথা বলবো। আপনি বলছেন যে আপনাদের মনে হয় যে এই প্রবণতা বাড়ছে, ড্রাগস নেওয়ার, যুব সমাজের মধ্যে ড্রাগস নেওয়ার প্রবণতা বাড়ছে। রানাবাবু, আপনার কি মনে হয় এই প্রবণতা কি, এই যে যুব সমাজের মধ্যে ড্রাগস নেওয়ার বা মাদক নেওয়ার প্রবণতা কি বাড়ছে? শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় যারা আজকে আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, আমি সকলকে জানাই অম্বাবুচির অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। পাশাপাশি আমার দলীয় পক্ষ থেকে সকলকে জানাই গৈরিক অভিনন্দন। দেখুন, নেশার বিষয় নিয়ে নিউজ ভ্যানগার্ডের পর্দায় আমি বেশ কিছু জায়গায় অনেক তথ্য উত্থাপন করেছি বিগত দিনে। আজকে নেশার বিষয় নিয়ে যে বিষয়গুলো আসছে সেটা নতুন কোনো কিছু নয়, সেটা এই রাজ্যের বুকে বিগত দিনেও ছিল। কিন্তু বিগত দিনের অবস্থান আর আজকের অবস্থানের মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। আপনি কিছুক্ষণ আগে বলেছেন
যে অস্ত্রের আস্ফালন, যারা নেশা কারবার করছে তাদের হাতে এখন অস্ত্র দেখা যাচ্ছে। দেখুন, যেটা আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রাণীকুল যারা আছে, সে পশু পাখি বলুন, পিঁপড়েই বলুন না কেন, ভগবান জন্ম প্রদত্ত তাদেরকে নিজেকে প্রোটেক্ট করার জন্য কাউকে কাটার জন্য বিষ দাঁত দিয়েছে, কাউকে বিচ্ছুকে যেরকম চিমটে কাটার জন্য দিয়েছে, সাপকে ছুবল দেওয়ার জন্য, এরকম প্রত্যেক প্রাণীকে, কোনো প্রাণীকে বড় বড় নখ দিয়েছে যাতে সে নিজেকে প্রোটেক্ট করতে পারে যদি তাকে কেউ আক্রমণ করে। কিন্তু যারা নেশা কারবারি তারাও এক ধরনের হিংস্র পশু বলবো আমি, যারা এই ধরনের কাজ করে, তারা মানব জাতি বা মনুষ্য সমাজে তাদের স্থান নিজেকে বিষ দাঁত বা বিভিন্ন ধরনের কিছু দিয়েছে। যারা নেশা কারবারি করে এই হিংস্র পশুদের ভগবান যারা নেশার বিরুদ্ধে আওয়াজ তুলে, সে যুব সংগঠনই বলুন, সে ভারতীয় জনতা যুব মোর্চা বলুন, বা পুলিশ প্রশাসন বলুন, আরক্ষা প্রশাসন বলুন, তাদের হাত থেকে নিজেকে রেহাই পেতে বা নিজেকে রক্ষা করতে তারা এখন বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র তারা হাতে নিয়েছে। এই যে আগ্নেয়াস্ত্র তারা হাতে নিয়েছে, এই আগ্নেয়াস্ত্র তারা এটাও বলতে হবে যে তারা এরকম নয় যে তারা এখনই হাতে নিচ্ছে বা এই কিছুদিন হলো হাতে না, বিগত দিনেও তাদের অবস্থান তাই ছিল, চরমে ছিল। কিন্তু আজকের দিনে কি হয়েছে, আজকের দিনে আমরা কেন জানতে পারছি যে আগ্নেয়াস্ত্র সহ তারা ঘোরাফেরা করছে, তারা অস্ত্র কারবারিদের সঙ্গে যুক্ত আছে, নেশা কারবারির সঙ্গে। এই কারণে আমরা জানতে পারছি কারণ আজকের দিনে আরক্ষা প্রশাসন, পুলিশ প্রশাসনকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং প্রশাসন কঠোরভাবে তাদেরকে দমন করার জন্য তাদেরকে আদেশ দিয়েছে, নির্দেশ দিয়েছে, এবং সেই সূত্র ধরে পুলিশ প্রশাসন, আরক্ষা প্রশাসন তাদেরকে ধরপাকড় করছে। এবং অবশ্যই আমরা প্রতিদিন প্রতিনিয়ত নিউজ পেপারে, প্রিন্ট মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে কোর্টে চালান দেওয়া হচ্ছে, তাদেরকে পুলিশি কারবাই যা যা করার সমস্ত কিছু করা হচ্ছে। এইবার আসছে তারা কি করে আজকে এত বারবারন্ত। দেখুন, বারবার এখানে আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করবো। মুখ্যমন্ত্রী বারবার বলছে মাদক পাচারের বিরুদ্ধে সরকার নীতি জিরো টলারেন্স। এখন অ্যান্টি নার্কোটিক্স টাস্ক ফোর্সও গঠন করা হয়েছে, প্রতিদিন ধরপাকড় হচ্ছে। আপনি যেটা বলছিলেন যে এখন ধরপাকড় হচ্ছে বলেই মানুষ জানছে যে নেশার বারবারন্ত বলা হচ্ছে। কিন্তু সচেতন মহলের অভিযোগ, জালে শুধু চুনোপুটিরাই ধরা পড়ছে, আসল হোতারা কিন্তু অধরা। এখন প্রতিনিয়ত কোটি কোটি টাকার ড্রাগস ধরা পড়ছে, একে আপনারা সাফল্য বলছেন। কিন্তু গত কয়েক বছরে আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের কজন মূল মাথা বা কিংপিনকে আপনারা সাজা দিতে পেরেছেন? তদন্ত কি শুধু ওই ক্যারিয়ার বা পাচারকারীদের গ্রেফতারি থমকে যাচ্ছে না তো? দেখুন, আপনি এইমাত্র বললেন যে চুনোপুটিরাই ধরা পড়ছে, আবার পরক্ষণেই আপনি বলেছেন যে কোটি কোটি টাকার মাদক দ্রব্য ধরা পড়ছে। দেখুন, একে তো বলছেন চুনোপুটি, আবার বলছেন কোটি কোটি টাকা। তো কোটি কোটি টাকার মাদক দ্রব্য যদি ধরাই হয় তাহলে এটা চুনোপুটি কি করে, সেটা আমার একটু প্রশ্ন থেকে যাবে। কিংপিনরা কোথায়? যারা শুধু বহন করছে তাদেরকে ধরা হচ্ছে। আমরা যেটা জানি, কান টানলে মাথা আসে। তো পুলিশ প্রশাসন প্রথম থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নির্দেশে প্রথম থেকেই তারা কান টানছে, এবং কান টানার পর আমরা লক্ষ্য করেছি একটা বড় অংশের রাঘব বোয়ালের তার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। বেশি দূরে নয়, আগরতলা শহরেই, শহরতলিতেও নয়, আমাদের রাম ঠাকুর ক্লাব সংলগ্ন এলাকায় তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে। তাকে নার্কোটিক্স কেসে পুলিশ ধরেছে এবং আজকে পর্যন্ত তার জামিন হয়নি, সেটা আমরা জেনেছি। তো তার মানে এরকম নয় যে পুলিশ ধরছে না, পুলিশ ধরছে, পুলিশ চেষ্টা করছে। এইবার যারা রাঘব বোয়ালরা আছে তারা বিদেশে গিয়ে একটা অংশ বসে রয়েছে, অথবা এই রাঘব বোয়ালদের একটা অংশ বিদেশে বসে এই চুনোপুটিদের মাধ্যমে তারা তাদের কাজ কারবার করছে। এবার এরকম নয় যে বিদেশে বসে তারা শাস্তি মুক্ত হয়ে যেতে পারবে, শাস্তি পাবে না, এরকম একদম নয়। হ্যাঁ, একটু সময় নেবে, অবশ্যই শাস্তি পাবে। কিন্তু এর মধ্যে একটু প্রশ্ন আছে, যেটা বিগত দিন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যের বুকে আজকে কেন এত বারবারন্ত। আমরা জানি ত্রিপুরা রাজ্যের চারিদিকে যে দেশটা আবদ্ধ,
সেটা হলো বাংলাদেশ। একটা ছোট্ট করিডোর খোলা আছে শুধুমাত্র ত্রিপুরা থেকে বের হওয়ার জন্য। এইবার আমাদের যে নর্থ ইস্ট জোনটা, তার পাশের রাষ্ট্রগুলো কি? তার পাশের রাষ্ট্র মায়ানমার, তার পাশের রাষ্ট্র নেপাল, তার পাশের রাষ্ট্র ভুটান। এই যে রাষ্ট্রগুলো, এই রাষ্ট্রে যেরকম এইচআইভি পজিটিভের সংখ্যা বেশি, ঠিক সেইভাবে ওই রাষ্ট্রগুলোতে আমাদের রাজ্যের থেকে অনেক বেশি অংশের নেশা কারবারিরা আছে এবং নেশা যারা নেই তাদের সংখ্যা আছে। এইবার এই করিডোরের মাধ্যমে মণিপুর বলুন, মিজোরাম বলুন, আসাম বলুন, নাগাল্যান্ড বলুন, এই যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোর মাধ্যমে এই রাষ্ট্রগুলো ত্রিপুরা রাজ্যের করিডোর দিয়ে এই নেশা কারবার ঢোকানোর চেষ্টা করছে এবং কিছু ক্ষেত্রে ঢোকাচ্ছেও। এবার তার কারণটা কি? কারণটা হলো, এক মিনিট বলছি, বাংলাদেশ, না বলছি বাংলাদেশ হলো পুরো বিশ্বের, সরি এশিয়ার মধ্যে একটা নেশা কারবারি ক্রয়ের নয়, বিক্রয়ের একটা বিশেষ ভূমি। এবং ওই বাংলাদেশের আজকের দিনে 80% যুবক অংশের ছেলেরা এই নেশা কারবারে তারা নেয়, নেশা তারা ইউজ করে। মানে আপনি বাংলাদেশ হলে তো আমার ত্রিপুরা থেকে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে। ওকে, ত্রিপুরা থেকে যাওয়ার জন্য ওই নেশা কারবারিরা ত্রিপুরাকে বেছে নিয়েছে, কারণ ত্রিপুরা হলো চারিদিকে বাংলাদেশ আবদ্ধ। বলছি ত্রিপুরার এখনো 272 কিলোমিটার জায়গা আছে যেটা কাঁটাতারের বেড়া পড়ে। সেই যে ভূমিটা, সেই যে অংশটা, সেইটা বিএসএফ দিন রাত মানে তাদের ঘুম নেই, তারা এই 272-73 কিলোমিটার জায়গা তারা কিন্তু পায়ে হেঁটে, সাইকেলে করে, অনেক জায়গায় গাড়ি বাইক কিছু নেওয়া যায় না, পায়ে হেঁটে এই পাহাড় অঞ্চল তারা পাহারা দিচ্ছে। কিন্তু এই যে একটা বিস্তীর্ণ ভূমি, কাঁটাতার নেই, এই ভূমিটাকে এত সহজে প্রটেক্ট করা সম্ভব নয় বিএসএফ এর পক্ষে। ওকে, তাহলে এখানে কাঁটাতার দেওয়া সম্ভব হয়নি, তাহলে এটা আমাদের কেন্দ্রীয় সরকারের ব্যর্থতা যে এই জায়গাটা কাঁটাতারের দেওয়া হয়নি। এইবার কাঁটাতার দেওয়ার ক্ষেত্রে বর্তমানেও আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রতিনিয়ত দেখছেন বিজিবি, বাংলাদেশ বর্ডার গার্ডের যে ফোর্সরা আছে, তারা কি ধরনের ডিস্টার্ব করছে আমরা প্রতিনিয়ত, এটা মিথ্যার কোনো আশ্রয় নয়। এবং বিগত দিনে যে ইন্টারন্যাশনাল আমাদের চুক্তি হয়েছে, সেই চুক্তি অনুযায়ী ভারতবর্ষ কাঁটাতারের বেড়া থেকে 50 গজ ভেতরে বর্ডার লাইন থেকে বেড়া দিতে পারবে। কিন্তু এরপরও বিজিবি প্রতিনিয়ত বিএসএফ কে এবং আমাদের সরকারকে এই কাঁটাতারের বেড়া যেন না দিতে পারে, সেটার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। আজকের দিনও উদ্দেশ্য একটাই, এই কাঁটাতারের বেড়ার মাধ্যমে তাদের দেশে এই নেশা কারবারের যে মালগুলো সেটা যেন ঢুকতে পারে। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আপনি রানাবাবু, আমি আসবো আপনার কাছে। আপনি বললেন যে করিডোর হিসেবে ত্রিপুরাকে ব্যবহার করা হচ্ছে, আপনি তার পক্ষে যুক্তি দিলেন যে ত্রিপুরাকে কিভাবে করিডোর হিসেবে ব্যবহার করছে, সেই 272 বা 73 কিলোমিটার যে রাস্তা, যে বর্ডার, সেখানে কাঁটাতার নেই, তার জন্য সেটাকে ব্যবহার করছে। ভেরি গুড। এবার প্রশ্ন হচ্ছে, আমি আসবো আপনার কাছে, আমি একটু সুমনবাবুর কাছে যাবো। সুমনবাবু, আপনারা অভিযোগ করছেন যে সবসময় আমরা দেখি যে আসলে অপরাধীদের আড়াল করা হচ্ছে, কিন্তু বর্তমান সরকার যে রেকর্ড পরিমাণ ড্রাগস উদ্ধার করে বা প্রতিনিয়ত করছে এবং পুড়িয়ে ধ্বংস করছে, তা কি আপনারা অস্বীকার করতে পারেন? মানে আপনাদের 25 বছরে, মানে বামফ্রন্ট আমলের 25 বছরের জামানায় এই ব্যবসার শিকড় কতটা গভীরে ছিল, যার খেসারত হয়তো আজও রাজ্যকে দিতে হচ্ছে? দেখুন, আমি বলছি আপনাকে, 2018 সালে সরকার পরিবর্তনের আগে, যখন রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল, আমি এখানে বসে দায়িত্ব নিয়ে আপনাদের অন ক্যামেরাই বলছি, যারা আমাদের কথা শুনছেন বা পরে শুনবেন, ত্রিপুরা রাজ্যের জনগণের অভিজ্ঞতা কি এরকমটা ছিল? মানে আজকে গোটা রাজ্যে নেশার যে বারবারন্তর কথা বারবার উঠে আসছে, 2018 সালের আগে বামফ্রন্ট সরকারের সময়েতে নেশার এত বারবারন্ত ছিল না। এটা আপনিও নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন, রানাবাবু হয়তো আমার সাথে একমত হবেন, আমি এতটুকু বিশ্বাস করি। আমরা যেটা দাবি করছি যে গোটা রাজ্যে নেশার বারবারন্ত হচ্ছে, মুখ্যমন্ত্রী একাধিকবার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিকবার সভাগুলির মধ্যে, আমরাও লক্ষ্য করেছি, উনি আমাদেরও মুখ্যমন্ত্রী, দায়িত্ব নিয়েই উনি ওনার বক্তব্যে বলেছেন, একাধিকবার অত্যন্ত উদ্বেগের সাথেই বলেছেন, ব্যবস্থা নেওয়ার কথাও বলছেন। কিন্তু আলটিমেটলি যে জায়গাটার মধ্যে বলতে চাইছি যে নেশার যে মানে বারবারন্ত, এটাকে কিন্তু রোখা যাচ্ছে না। এবং আমি যেটা দায়িত্ব নিয়ে এখানে বলতে চাইছি, দেখুন, নেশার কোনো রং
মানে লাল গেরুয়া এরকম তো হতে পারে না। যারা নেশায় আসক্ত হচ্ছেন তারা কেউ সিপিএম হবে, কেউ ডিওএফ করবে, কেউ যুব মোর্চা করবে, এটা হতে পারে না। আমরা বলছি এই রাজ্যটাকে বাঁচাতে হবে, এই রাজ্যের যুব সমাজকে বাঁচাতে হবে। আমি আপনাকে যখন নেশার কথা বলেন তখন বারবার 18-র পর কথাটা আপনারা উচ্চারণ করেন, তাহলে সেই 80-র দশকে 90-র দশকে যখন নেশার বারবারন্ত হয়েছিল তখনও আমরা এরকম দেখতাম, তখনও কিন্তু নর্থ ইস্ট অনেকগুলো স্টেট কিন্তু এইভাবে, এবং তার সঙ্গে ত্রিপুরারও অনেক যুবরা কিন্তু নেশায় আক্রান্ত হয়েছিল, তখন তো বিজেপি ছিল না। বামফ্রন্ট সরকার থাকাকালীন সময় নেশা ছিল না, আমি এই কথা আপনাদেরকে এখানে কিন্তু একবারও বলিনি। আমি বলছি 18 সালের পর এটার ব্যাপকভাবে ছড়িয়েছে আমাদের রাজ্যে। এবং রানাবাবু যেটা বলতে চাইছিলেন যে বাংলাদেশের এটা সীমান্তবর্তী এলাকা, আমাদের রাজ্যের সাথে কাঁটাতারের বেড়া নেই। দেখুন আমি যেটা বলতে চাইছি, দেখুন সরকার তো ডাবল ইঞ্জিনের সরকার, এবং এই বিষয়ে নেশার, কারণ যুব সমাজটা নষ্ট হচ্ছে, আগামী প্রজন্মটা নষ্ট হচ্ছে, এই জায়গায় আমরা কোনো দলমত দেখতে চাইছি না। আমরা চাইছি নেশাটা বন্ধ হোক, যারা নেশা কারবারের সাথে যুক্ত তাদের শাস্তি হোক। আমি আপনাকে একটা বিষয় বলি, 2023 থেকে 2025 এই যে এনডিপিএস এর যে মোট মামলা অভিযুক্ত চার্জশিট জমা পড়েছে 2979 জন, যেটা আদালতে জমা হয়েছে। 2023 সালে বিচার হয়েছে কতজন? 219 জন, তার মধ্যে মাত্র শাস্তি হয়েছে কজনের জানেন? 16 জনের। এটা বলছি আমি 2023-এর কথা। 2024-এ 525 জনের বিচার সম্পূর্ণ হয়েছে, শাস্তি হয়েছে কতজনের? মাত্র 23 জনের। 2025 375 জনের বিচার সম্পূর্ণ হয়েছে, সাজা হয়েছে মাত্র 60 জনের। আমি বলছি এই যে নেশা কারবারি, আপনিও যেটা বলছিলেন এর আগে শুনছিলাম, মূল যে মাথা, মূল মাথাকে ধরতে হবে। এখন দুর্ভাগ্যের হলেও যেটা সত্যি, আমরা শুধু আমি না, আমরা সবাই প্রত্যক্ষ করছি, আগে কি এরকমটা ছিল? রেলের ওয়াগন ভর্তি করে আমাদের রাজ্যে নেশা আসছে। গত কিছুদিন আগে আপনিও বলেছেন পোস্ট অফিসের মাধ্যমে নেশার সামগ্রী আমাদের রাজ্যে আসছে। একটা পরিবারের যদি কোনো ছেলে বা যদি কোনো মেয়ে বা যদি কেউ নেশায় আসক্ত হন, গোটা পরিবারটা নষ্ট হয়ে যায়, গোটা পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে। অপরাধ জনিত ঘটনাগুলি বাড়ছে দিন দিন। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমি তো বলছি, এখানে দল মত, সিপিআইএম বিজেপি কংগ্রেস কোনো বিষয় নেই, নেশাকে আটকাতে হবে। সরকার প্রয়োজনীয় ভূমিকা নিক। আমরা ডিওএফআই যারা আমরা করছি, বা আমরা যারা আজকে ধরুন বিরোধী আসনে যারা আমরা আছি, আমরা সরকারকে সাহায্য করব। কিন্তু আমি একটা বিষয় আমি বলছি, আমি একটা বিষয় বলছি, আমি কোন জিনিসটা মধ্যে আমি মানে ক্লিক করতে চাইছি এই কারণে, আমরা দেখছি এই যে মনে থাকবে বক্সনগরের করমচোরা থানার যিনি কর্তব্যরত পুলিশ অফিসার ছিলেন, যিনি নেশা কারবারিকে ধরেছিলেন বলে দুর্গাচরণ রাঙ্কল, ওনাকে পিষিয়ে মারা হয়েছিল। ফলে এই একটা অভিজ্ঞতা আমাদের কি মনে হয় না যে আমাদের রাজ্যের যারা নেশা কারবারি তারা কোথাও না কোথাও উৎসাহিত হচ্ছে? সরকারকে এই জায়গায় কঠোর ভূমিকা নিতে হবে, এবং শুধু সরকার নেবে, আমরা যারা এই রাজ্যের জনগণ আছি, আমরা যারা মানুষ আছি, আমরা বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত আছি, ক্লাব আছে, সামাজিক সংস্থা আছে, প্রতিটা ঘরের মা বোন ভাই বাবা মা সবাই মিলে নেশাকে একটা যুদ্ধ ঘোষণা করারই এখানে দাঁড়িয়ে। ঠিক আছে, আপনি বারবার সরকারের দিকে আঙ্গুল তুলছেন আপনারা, এবং আপনারা বিরোধী অবশ্যই আসনে এই মুহূর্তে আছেন এবং বিরুদ্ধাচরণ করবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, আপনি খুব সুন্দর কথা বললেন যে সবাইকে মিলে একসঙ্গে এগিয়ে আসতে হবে, এবং এটাই এই মুহূর্তে নিড অফ দ্য আওয়ার। সোশ্যাল মিডিয়া এবং আধুনিক লাইফস্টাইলের দোহাই দিয়ে ছাত্রীরা বা ছাত্রছাত্রীরা যেভাবে এই জালে জড়াচ্ছে, তা তো একটা গভীর সামাজিক ব্যাধি, সবাই মিলে লড়াই করতে হবে। কিন্তু বিরোধী যুব সংগঠন হিসেবে আপনারা শুধু সরকারকে দোষ দেওয়া ছাড়া ছাত্রছাত্রীদের সচেতন করতে বা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গিয়ে কোনো প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে পেরেছেন কি? দায় কি আপনাদেরও নয়? শিক্ষা প্রতিষ্ঠানের কথা আপনি বলছেন, তাহলে বলছি শিক্ষা প্রতিষ্ঠানে যে কি প্রোগ্রাম করার মতো সুযোগ সুবিধা এখন আছে এই সরকারের সময়তে? ওকে, তাহলে আপনারা বলবেন রাস্তায় নামলে রাজ্যে গণতন্ত্র আছে? এই যে প্রথমে আমি শুরুতে বললাম, এই যে প্রজন্ম বাঁচাও কর্মসূচি নিয়ে আমরা গোটা রাজ্যে আন্দোলন করছি, এর মধ্যে মূল এজেন্ডা ছিল নেশার বিরুদ্ধে। এই প্রোগ্রাম করতে গিয়েও তো আমাদের অনেক যুব কমরেড আক্রমণের শিকার। প্রজন্ম বাঁচাও এই স্লোগান, এই রাজ্যের প্রজন্মকে তো বাঁচাতে হবে। এটা কি অন্যায় ডিওএফ এর? এটা অন্যায় না,
যুবকদের অন্যায় না এটা। সেই প্রোগ্রামের আন্দোলন কর্মসূচি করতে গিয়েও তো আজকে শাসক দলের দ্বারা আমাদের কর্মীরা আক্রান্ত হতে হচ্ছে। আপনি বলছেন ক্যাম্পাসে গিয়ে প্রোগ্রাম করার কথা। তাহলে এখানে তো আর আপনাদের কোনো কথা নেই, কারণ আপনারা বলছেন যদি আপনাদের বলা হয় যে আপনারা কেন প্রতিবাদ করলেন না, তখন আপনারা বলবেন যে আপনারা রাস্তায় বিক্ষোভ করতে নামলে আপনাদের ঢিল ছোড়া হচ্ছে। তারপর আমরা করছি, আমরা মাঠ ছাড়ছি না। স্কুল কলেজে গেলে আপনাদের সেখানে প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে, আপনারা পিছিয়ে আমাদের লড়াই প্রতিদিনকার আছে। আপনাদের সংগঠনের তাহলে এই মুহূর্তে কোনো ভূমিকা নেই, তাহলে আপনারা বলছেন কি আপনারা প্রতিদিন লড়াই আছি নেশার বিরুদ্ধে, প্রতিদিন। আপনি আমাদেরকে বলছেন এই কথা, ডিওএফ কে বলছেন? প্রতিদিন গোটা রাজ্যে নেশার বিরুদ্ধে লড়াই করছে একমাত্র ডিওএফআই। ওকে, প্রতিদিন। রানাবাবু আমি এখান থেকে ধরবো, একমাত্র ডিওএফআই লড়াই করছে নেশার বিরুদ্ধে যুব সংগঠন হিসেবে, যুব মোর্চার কি ভূমিকা? 2018-তে সরকার আসার পর বারবারই উনি বলছেন যে নেশার বারবারন্ত বেড়েছে, অথচ উনি বলছেন যে তারা যে কি একটা প্রোগ্রাম হাতে নিল প্রজন্ম বাঁচাও, এই রিসেন্ট তারা এই প্রোগ্রামটা হাতে নিচ্ছে। বিগত দিনে রাজ্যের ইতিহাসে তাদের যদি এরকম ধরনের সরকারের বিরুদ্ধে কমপ্লেইন থেকেই থাকে, তারা কেন কোনো ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিল না? তারা তো যুব সংগঠন। কিন্তু আমি যদি তার সঙ্গে তুলনা করে বলি, ভারতীয় জনতা যুব মোর্চা, আমি প্রতিনিয়ত বলি 2018-র আগের থেকে আমরা যেই ধরনের মাঠে ময়দানে লড়াই আন্দোলন করছি, আজকের দিনে আমাদের সরকার বর্তমান 8 বছর হয়েছে, আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস করছি। আমরা ছেলেদের কি করে মাঠমুখী করা যায় এর জন্য প্রতি বছর আমরা বিভিন্ন খেলার অনুষ্ঠান, আমরা ইনডোর গেম, আউটডোর গেম, আমরা বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম প্রতি বছর আমাদের মন্ডল স্তরে, বুথ স্তরে, জেলা স্তরে, রাজ্য স্তরে আমরা এগুলো ব্যবস্থা করছি। আমরা বিভিন্ন রাস্তার মধ্যে আমরা স্ট্রিট কর্নার করি এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম, যাতে নেশার সামগ্রী, নেশার যে বারবারন্ত থেকে যুব সমাজকে দূরে সরানো যায়। আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি কিভাবে? আমরা প্রতিটা স্কুলে যাই, কলেজে যাই, আমাদের আলাদা টিম গঠন করেছি। আমাদের যে মূল টিম আছে সেই টিম থেকে বেছে বেছে আমরা রাজ্যস্তরীয়, জেলাস্তরীয়, মন্ডলস্তরীয় টিম গঠন করেছি, যে তারা যেন প্রতিটা স্কুলে কলেজে গিয়ে তারা অ্যাওয়ারনেস করে যে আমরা মাঠমুখী আমরা নেশাকে দূরে ছুঁড়ে ফেলে দেব। আমরা প্রতিটা বাড়িতে যাই, আমরা বাড়িতে গিয়ে আমরা অ্যাওয়ারনেস করি। আমরা এই ধরনের আমাদের উদাহরণ আছে, আমরা বিভিন্ন ক্লাবকে, এনজিওকে আমরা একত্রিত করে আমরা অ্যাওয়ারনেস করেছি। এটা হলো আমাদের কাজ। রানাবাবু সবকিছু করেছেন আপনারা, আমি ধরে নিলাম আপনারা এই করেছেন, আপনারা এই তথ্য কিছু অনেক কিছু আছে আপনি বলতে পারবেন, বুকে হাত রেখে বলুন এগুলোতে কতটা কাজ হচ্ছে? কাজ হচ্ছে, কেন কাজ হবে না? আজকে রাজ্যের বুকে, আমি তো বারবারই বলছি, সবাই যে বলছেন নেশা বারবারন্ত, কেন বারবারন্ত এই কারণে বলছে, কারণ আজকের দিনে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা হওয়ার পর প্রথমবার রাজ্যের বুকে লাইভ করে, সরাসরি সম্প্রসারণ করে এবং এসপি, ডিএম, এসডিএম সবাই সম্মুখে যত নেশার সামগ্রী প্রতি 3 মাস অন্তর অন্তর লাইভ করে আমাদের বুজ্জংনগরে যে ডেস্ট্রয় সেন্টারটা আছে সেখানে ডেস্ট্রয় করা হয়, এবং দিল্লি থেকে আমাদের যিনি হোম মিনিস্টার আছেন উনি সরাসরি সম্প্রসার দেখেন প্রতি 3 মাসে একবার। এই যে না শেষ হয়নি এখানে, আপনি বলেছেন আমাদের নেশা সামগ্রী যে পুরানো হচ্ছে, ডেস্ট্রয় করানো হচ্ছে, সেটা প্রতি মাসে কতটুকু ডেস্ট্রয় করানো হলো সেটারও তথ্য সামাজিক মাধ্যমে দেওয়া হয়। আমরা দেই না, কিন্তু সেটাই তো আমরা বলছি, আমরা দেই না, সেটাই আমরা প্রশাসনিকভাবে দেওয়া হয়। বাবু সেটাই তো বলছি আমরা, যে এত কিছু মুখ্যমন্ত্রীর বারবার এই ধরনের হুঁশিয়ারি যে কাউকে রেহাত করা হবে না, কাউকে রেহাই দেওয়া হবে না, আমরা এর পরেও, বা এই যে আপনি বলছেন ডেস্ট্রয় করা হচ্ছে, প্রতিনিয়ত আটক হচ্ছে, প্রতিনিয়ত উদ্ধার হচ্ছে, তারপরেও ছেলেমেয়েরা কেন, কিভাবে এই নেশার ফাঁদে পড়ছে, সেই জায়গাটা আমি বলছি। এত অ্যাওয়ারনেস করছেন আপনারা, আপনি বলছেন ডিওএফআই প্রজন্ম বাঁচাও করছে, আপনাদের অনেকগুলো কর্মসূচি রয়েছে, আপনারা করেছেন, আপনারা বড় বড় অনুষ্ঠান করেন এই ড্রাগস থেকে ছেলে মেয়েদের দূরে রাখার জন্য, কিন্তু তারপরও আমাদের এই চিত্র বলছি, আমি এটার উত্তর দিচ্ছি। আমি দেখুন, ভারতবর্ষ আজকের থেকে 10-15 বছর আগে যেই জায়গায় ছিল আজকে কিন্তু সেই অবস্থানে নেই। আজকে অর্থনীতি ভারতবর্ষের 4র্থ স্থানে এসে পড়েছে, এবং প্রতিটা জায়গায় আমাদের ভারতবর্ষ আত্মনির্ভর হয়ে গেছে, এবং ভারতবর্ষ পৃথিবীর মানচিত্রে যে উন্নত দেশগুলো ছিল সেই উন্নত দেশগুলির সঙ্গে এখন টয় টক্কর চলছে। ভারতবর্ষ এখন বিশ্বগুরু, বিশ্ব বন্ধুর স্থানে চলে গেছে। ভারতবর্ষ দেখে সারা বিশ্ব জানতে পারছে যে কি করে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হয়, দেশকে কি করে উন্নতি করতে হয়। এই যে গতকালকে
আমাদের পুরো বিশ্ব যোগা দিবস গেল, এই বিশ্ব যোগা দিবসটা কিন্তু 12 বছর আগে ভারতবর্ষেই শুরু হয়েছে মোদিজির হাত ধরে। আজকে পুরো বিশ্ব এই যোগা দিবস পালন করছে, পুরো বিশ্ব ভারতবর্ষ থেকে শিখে। এই যে বিষয়গুলো বলছি, ভারতবর্ষকে ডিস্টার্ব করার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষকে আপনি বলছেন পুরো মাত্রায় একটা ডিপ স্টেটেরও একটা সম্পূর্ণ রূপে ভারতবর্ষকে কালিমালিপ্ত করার জন্য, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে কালিমালিপ্ত করার জন্য, ভারতবর্ষকে নষ্টের অবশ্যই দিকে নিয়ে যাওয়ার সেই চেষ্টা চলছে। কিন্তু যুবরা যাদের সঙ্গে আছে, আপনারা যুব নেতৃত্ব, যুবরা আপনাদের দেখছে, আপনারা কেন পারছেন না যুবদের কন্ট্রোল করতে? ভারতবর্ষ সারা বিশ্বের বুকে এখন 80 কোটির উপরে যুবকরা আছেন। 100 কোটি ছুঁই ভারতবর্ষের যুবকদের সংখ্যা, যুবতীদের সংখ্যা। বিশ্বের 90% দেশ আছে যেখানে এতগুলো লোক সংখ্যা নেই পুরো দেশে, আর ভারতবর্ষের কোনো যুবক যুবতী এই সংখ্যা। এই যে এই ভিউজ মাত্রায় একটা ব্যাপক মাত্রায় যুবক যুবতী, তাদেরকে কন্ট্রোল করা কিন্তু মুখের কথা নয়। এক একজনের এক এক মতবাদ, এক একজনের এক এক চিন্তাধারা, সেইগুলোকে একত্রিত করে এক সঠিক রাস্তায় আনা, সঠিক দিশায় চলা, সেটা কিন্তু শুধুমাত্র আমি বলছি শুধুমাত্র ভারতের প্রধানমন্ত্রীর পক্ষে সম্ভব না, বিজেওয়াইএম এর পক্ষে সম্ভব না, যুব মোর্চার পক্ষে সম্ভব না। আমি প্রত্যেক বিরোধী দলের যুব সংগঠনকে বলছি, কাদা চুরাচুরি বন্ধ করুন, কালিমা লিপ্ত করা বন্ধ করুন, হাতে হাত মিলান, কাঁধে কাঁধ মিলান, একটা নতুন ত্রিপুরা গড়ুন, একটা নতুন ত্রিপুরা গড়ার স্বপ্ন দেখুন, আমাদের সঙ্গে আসুন, আমরা একসঙ্গে কাজ করতে রাজি আছি। এই ত্রিপুরাকে একটা ত্রিপুরা মানুষ যেন শ্বাস নিতে পারে, আমাদের ত্রিপুরাকে যেন উন্নত আপনারা আহ্বানে ওনারা সাড়া দেবেন কিনা সেটা ওনারা জানেন। তবে আপনার কাছে আরেকটা প্রশ্ন হচ্ছে যে নেশা কারবারিদের কাছে আগ্নেয়াস্ত্র থাকার মানে হলো রাজ্যে একটা সমান্তরাল মাফিয়াতন্ত্র বা গ্যাং কালচার তৈরি হচ্ছে। একজন সাধারণ ড্রাগ পেডলারের হাতে পিস্তল পৌঁছে যাচ্ছে কিভাবে? পুলিশের গোয়েন্দা বিভাগ কি তবে সম্পূর্ণ ব্যর্থ, মানে ইন্টেলিজেন্স কি ব্যর্থ? এই অবৈধ মানে অস্ত্রধারীদের পেছনে কি কোনো রাজনৈতিক ছত্রছায়া নেই তো? আজকে আপনি জানলেন কিভাবে যে ওদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, বন্দুক আছে? কিভাবে জানলেন? আজকে ধরা হয়েছে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য তো আমি জানতে পেরেছি, আপনি জানতে পেরেছেন, সামাজিক মাধ্যমে এসছে। আজকে যতটুকু সম্ভব আমাদের আরক্ষা প্রশাসন, আমাদের ইন্টেলিজেন্স চেষ্টা করছে, এরকম নয় যে তাদের চেষ্টার কোথাও ত্রুটি আছে, কিন্তু এত চেষ্টার পরেও কোথাও না কোথাও ত্রুটি হয়তো থাকতে পারে, এবং সেই ত্রুটিকে সম্পূর্ণরূপে জঞ্জাল মুক্ত করার জন্য, ত্রুটি মুক্ত করার জন্য আমাদের এখানে অ্যান্টি নার্কোটিক্স একটা আলাদা সংস্থা করা হয়েছে, আপনারা জানেন, এবং এটার মাধ্যমে, ইন্টেলিজেন্সের মাধ্যমে এবং আমাদের আরক্ষা প্রশাসনের মাধ্যমে, আমাদের যারা আইবির রিপোর্টার আছে তাদের মাধ্যমে আমরা বিভিন্ন, আমাদের আরক্ষা প্রশাসন এবং আমাদের সরকার এই রাজ্যকে নেশামুক্ত নয়, শুধু এই আগ্নেয়াস্ত্র মুক্ত, যারা আগ্নেয়াস্ত্র পাচার করার চেষ্টা করছে তাদের থেকে মুক্ত করার চেষ্টা করছে। এটা কিন্তু আজকে এরকম নয় যে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার চেষ্টা করছে। আমি প্রথমেই বলেছি, আমাদের যে উত্তর পূর্বাঞ্চলের যে বৈদেশিক রাষ্ট্রগুলো আছে, মায়ানমার, ভুটান, নেপাল, বিশেষ করে মায়ানমারের কথা আমি বলছি, আপনি বলেছেন ঠিক, আমরা সেগুলো জানি। আমরা কি করতে পারলাম যেটা আমাদের হাতে নেই? মায়ানমারকে কন্ট্রোল করা আমাদের হাতে নেই, কিন্তু আমরা কি করতে পারি? আমাদের যুব সমাজকে আমরা কন্ট্রোল করতে পারি, আমরা করতে পারি, সেটা আমরা করছি, আমরা সেই জায়গাটাই এলাম। সুমনবাবু, শুধু সরকারের ব্যর্থতা বলে ক্ষোভ প্রকাশ করলে কি আর নেশা বাণিজ্য বন্ধ করা যাবে? সেটা আপনিও জানেন। এখন আপনাদের কাছে কি রোড ম্যাপ আছে বলুন, কি করা যেতে পারে? আমরা যেটা বলছি হয়তো অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা যেটা বলছি, প্রথমত আমি আগেও বলেছি আমার কথা শুরুতেই, আমি এখনো বলছি আবার, নেশা নিয়ে আমি কোনো দল মত এখানে দেখতে চাইছি না। আমরা ডিওয়াইএফআই, যুব মোর্চা, এটা কোনো বিষয় না। রানাবাবু আলোচনায় যেটা বলছিলেন যে ওনারা যদি আমাদের সাথে মানে একসাথে জয়েন্ট হবে, নেশার বিরুদ্ধে হবে, অসুবিধার কি আছে? প্রজন্মটাকে তো বাঁচাতে হবে। আমি তো এই জায়গায় আমাদের কোন, আপনিও যেটা বললেন একসঙ্গে, হ্যাঁ হতে পারে, এতে কোনো যুবদের এই নেশার থেকে দূরে রাখতে, হ্যাঁ অবশ্যই দায়িত্বশীল সংগঠন হিসেবে এতে কোনো সংকীর্ণতা নেই আমাদের। আমরা একসঙ্গে রাজ্যটাকে বাঁচাতে হবে, নেশার বিরুদ্ধে আমাদের লড়াই। রোডম্যাপ কি হবে? আমরা যেটা বলতে চাইছি, এই যে ইদানিং সময়ের মধ্যে গত বেশ কিছুদিন ধরে নেশা ধরা পড়ছে, সব এখানে বলেছেন, কিছু কিছু ধরা পড়ছে, আবার কিছু দেখা যাচ্ছে ধরা পড়ছেও না। আমরা বলছি মাথার নাম প্রকাশ করতে হবে। এই যে ধরুন পোস্ট অফিসের মাধ্যমে নেশা আসলো, রেলের ওয়াগন ভর্তি হয়ে নেশা আসলো, কারা আনছে, কে আনছে,
নাম প্রশাসন থেকে প্রকাশ করা হোক, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, প্রশাসনের কাজ করুক। আমরা যারা আছি, আমরা যারা বিভিন্ন অর্গানাইজেশনের সাথে যুক্ত, আমরা যারা এই রাজ্যের মানুষ, এই রাজ্যের জনগণ, বিভিন্ন ক্লাব সংস্থা যারাই আমরা আছি, আমাদের দায়িত্ব হবে আমার পাড়া, আমার বাড়ি, আমার এলাকা, আমার মহল্লা, প্রত্যেকটি জায়গায় আমরা দায়িত্ব নিয়ে নেশার বিরুদ্ধে আমরাও যেন সেভাবে মানে এতে সবাই মিলে ঐক্যবদ্ধ লড়াই নেশার বিরুদ্ধে হোক না। অসুবিধা কি আছে এখানে? অসুবিধা কিন্তু সরকার দিক থেকে যদি কঠোর পদক্ষেপ নেশা কারবারিদের বিরুদ্ধে না থাকে, তাহলে পরে তো এটাকে কন্ট্রোল করা যাচ্ছে না। কি করবে সরকার? আপনাদের কি রোড ম্যাপ? আমাদের প্রপোজাল, সরকার বলছে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, কোথায় নিচ্ছে দেখতে পাচ্ছি না তো। আমি তো বললাম রোজ প্রতিনিয়ত আটক করছে, উদ্ধার করছে, যেখানে খবর পাচ্ছে ছুটে যাচ্ছে, সেখানেই সবটা কি ধরা পড়ছে? সবটা ধরা পড়ছে না। আমি তো আপনাকে তথ্য দিয়ে বললাম শাস্তির সংখ্যা কি 2023, 24, 25, আমি তো আপনাকে তথ্য দিয়ে বললাম। আদালতে যাচ্ছে যারা দোষী, আমি কিন্তু বলছি যারা এর সাথে শাস্তি কোর্ট দেবে, কিন্তু তাদেরকে তো চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে তো, আইনের আওতায় আনতে হবে তো। আমি ওই জায়গাটার মধ্যে আমি বলছি সরকার এই পদক্ষেপটা নিক, সরকার এই পদক্ষেপটা নিক না। ওকে, আপনি বলছেন পুলিশের কাজটাকে সরকার বলছেন, পুলিশ যেটা করবে আইনের আওতায় অবশ্যই সরকার, পুলিশ যিনি উনি ক্রাইম করেছেন, যিনি ওনাকে আদালতে সোপর্দ করার। রানাবাবু, আমরা অনেক তর্ক হয়েছে, আপনারা অনেক কিছু বলেছেন, কি করতে চেয়েছেন। আমি যেটা বলছিলাম আপনার কাছে, যে বুকে হাত দিয়ে আপনি বলুন, আপনি নিজেও বলছিলেন যে আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন যে এখানে হিংস্র পশু বা হিংস্র প্রাণী যারা নেশার বাণিজ্য করে বা নেশা কারবারি করে, খুব সুন্দর কথা বলেছেন। এখন আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ প্রজন্মকে, আমাদের পরবর্তী প্রজন্মকে বাঁচাতে কি রোডম্যাপ আপনার আছে বলুন? দেখুন, আমার ব্যক্তিগত কোনো রোডম্যাপ হতে পারে না, আমার সংগঠনের রোডম্যাপ অবশ্যই আছে, এবং আমার সংগঠনের রোডম্যাপ অনুযায়ী আমরা বিগত দিনে কাজ করে আসছি, আগামী দিনেও করব। আমাদের নেশার বিরুদ্ধে আমাদের যে অভিযান কার্যকরী হবে তো না, শুধু মানে এমনিতেই অনুষ্ঠান হবে, দেখানো হবে, কর্মসূচি হয়েছে, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। না, এই কার্যকরীটা এরকম নয় যে আমরা ভারতীয় জনতা যুব মোর্চা কার্যকরী করব, কার্যকরী হয়ে যাবে না। প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা এনজিও, প্রত্যেকটা গার্জিয়ান, এদের থেকেও সব মাইক্রো লেভেলে আমি বলছি, মা বাবা, কার ঘরে কার ছেলেটা বা মেয়েটা নেশা করছে সেটা মা বাবার থেকে বড় বা পরিবার থেকে সদস্য যারা আছে পরিবারের, তাদের থেকে বেশি আর কেউ জানে না। তারা যদি সেই তথ্যটা লোকাল ক্লাবকে, এনজিওকে বা আমাদেরকে তারা যদি সেই তথ্যটা দেয়, আমরা কিভাবে তাকে নেশার সেই পৃথিবী থেকে মুক্ত করে একটা সুন্দর পৃথিবীতে বাঁচার সম্ভাবনা তার মধ্যে তৈরি করা যায়, সেটা আমরা চিন্তা করব। সেই ক্ষেত্রে সরাসরি বলতে যদি তাদের কোনো অসুবিধা হয়, আমরা বিগত দিনে একটা নাম্বারও সোশ্যাল মিডিয়াতে দিয়েছিলাম, মোবাইল নম্বর। সেই মোবাইল নম্বরে আমরা বলেছিলাম যে আপনারা যে যা পারেন, যা বলতে চান নেশার বিরুদ্ধে, কোথায় আসতে হবে আমাদের, আমরা কাজ করব। আমরা আপনার বাড়িতে আসবো, আপনার গলিতে আসবো, আপনার এলাকাতে আসবো, প্রত্যেকটা জায়গায় আমাদের ছেলেরা আসবে, এবং তার জন্য এই নেশা কারবার যারা করে, অথবা সবচাইতে বেশি যারা নেশা গ্রহণ করছে, তাদেরকে কি করে মুক্ত করা যায় সেটার জন্য আমরা চেষ্টা করব। আমরা ভালো করে জানি সেটা রক্তচক্ষু চোখ রাঙিয়ে সেটা করা যাবে না, ভালোবাসা দিয়ে, এবং সেটা শুধুমাত্র ভালোবাসা দিয়েই সম্ভব। যারা নেশা গ্রহণ করছে তাদেরকে এই পৃথিবী থেকে একটা মুক্ত পৃথিবীতে, একটা উন্মুক্ত পৃথিবীতে। অসংখ্য ধন্যবাদ রানাবাবু, অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে আমার। আপনাদের আলোচনা সত্যি আছে, একটা গঠনমূলক আলোচনা হয়েছে, এবং আপনারা দুজনেই যে একটা কথা বললেন সেটা আমাদের দর্শক বন্ধুরা নিশ্চয়ই মার্ক করেছেন, যে নেশার বিরুদ্ধে লড়াই করতে গেলে দলমত নির্বিশেষে উঠে যুব সংগঠনগুলোকে একসঙ্গে যদি কাজ করতে পারে, তাহলে হয়তো আমরা কিছুটা পজিটিভ রেজাল্ট দেখতে পারবো। অসংখ্য ধন্যবাদ রানাবাবু আপনাকে, সুমনবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, তর্ক যুক্তি যতই চলুক, বাস্তবতার অন্ধকার কি কাটবে? কোটি টাকা ড্রাগস পুড়িয়ে নষ্ট করার পরও যখন স্কুল কলেজের ছাত্রীদের ব্যাগে মাদক মেলে, যখন পোস্ট অফিসের পার্সেলে বা ট্রেনের বগিতে নেশা সামগ্রী উদ্ধার হয়, আধুনিক অস্ত্র উদ্ধার হয়, তখন বুঝতে হবে লড়াইটা শুধু পুলিশের রুটিন মাফিক অভিযানের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আজ দলমতের ঊর্ধ্বে উঠে যদি স্থানীয় ক্লাব, সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো নিজেদের পাড়ায়, নিজেদের ক্যাম্পাসে মাদকের বিরুদ্ধে দেয়াল তুলে না দাঁড়ায়, তবে তরুণ প্রজন্ম অন্ধকারে ডুবে যাবে। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। সঙ্গে থাকুন, আর সব গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।